অবশ্য রোদ্দুরে তাকে রাখব না আর, ভিনদেশি গাছপালার ছায়ায় ঢাকব না আর। তাকে শুধুই বইব বুকের গোপন ঘরে। তার পরিচয় মনে পড়ে, মনেই পড়ে। গোপন রাখলে থাকবে না আর, বাইরে যাবে। পারলে হৃদয় দুর্বলতা দেশ জ্বালাবে। মিছেই আমায় জব্দ করে তার পরিচয় মনে পড়ে, মনেই পড়ে। নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রেম, হ্যাঁ, প্রেমের মধ্যে মিষ্টতার পাশাপাশি রয়েছে দুঃখ, চোখের জল, হারানোর বেদনা। সবকিছু মিলিয়ে এই আড়াই অক্ষরের শব্দটি আমাদের দৈনন্দিন জীবনে বোধহয় ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে, জন্ম জন্মান্তর ধরে। আজকে আবার হাজির হয়েছি ভিন্ন স্বাদের একটি প্রেমের গল্প নিয়ে। সুলেখিকা তানিয়া আর ব্রততির কলমে আজকের এই মিষ্টি প্রেমের গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। তো চলো আর দেরি না করে জেনে নেওয়া যাক সৌরনীল আর মোহরের জীবনে কি হলো, কোথায় পৌঁছলো তাদের জীবনের রাস্তাটা। এনডি লাভ স্টেশনের বিশেষ নিবেদন, সুলেখিকা তিনি তার কলমে আজকের গল্প ঘুম পাড়িয়ে দাও। আমার বৃষ্টির আবদারে মেঘলা রঙে আঁকা টুকরো গান, তোমার জানালার পর্দারা হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান। আমার বৃষ্টির আবদারে মেঘলা রঙে আঁকা টুকরো গান, তোমার জানালার পর্দারা হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান। পাড়ার ঘরে ঘরে না বলে চুপিসারে নেমেছে ভালো লাগা মরশুম। বালিশে গাল ছুঁয়ে সোহাগে চোখ ধুয়ে সেজেছে মায়া রাত নিঝুম। জোনাকিরা যেন কথা বলে, কবিতা পার ভাঙে মন জান। তোমার জানালার পর্দারা হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান। আমার বৃষ্টির আবদারে মেঘলা রঙে আঁকা টুকরো গান, তোমার জানালার পর্দারা হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান। দেওয়ালে জল্পনা, খেয়ালি কল্পনা, রাতের গল্পের ছায়া বনে আবেগে মাখামাখি আমিও তুলে রাখি কখনো রূপ কথা মনে। দেয়ালে জল্পনা, খেয়ালি কল্পনা, রাতের গল্পের ছায়া বনে আবেগে মাখামাখি আমিও তুলে রাখি কখনো রূপ কথা মনে। চাঁদের দেশ আরো কত দূরে, চাদরে পুষে রাখি ইচ্ছে জান। তোমার জানালার পর্দারা হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান। আমার বৃষ্টির আবদারে মেঘলা রঙে আঁকা টুকরো গান, তোমার জানালার পর্দারা হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান। হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান, হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান। উফ ভাই, কি লিখেছিস ভাই! ওয়াও, জাস্ট অ্যামেজিং। সৌরনীলের গান থামতেই একসঙ্গে বলে উঠল তিনজন, তোরা যেরকম করছিস অতটাও ভালো কিছু নয়। আমি বলছি ভাই, তুই একদিন ঠিক সেকেন্ড রূপম ইসলাম হবি ভাই, বলছি আমি, তুই দেখ। দূর, জানিস বাড়িতে গিটার বাজানো বারণ, একটা লাইনও গাইতে পারি না ভয়। তোরা জানিস মায়ের গানের ডায়েরিগুলো পর্যন্ত বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওই লোকটার অর্ডারে। আমি বাড়িতে নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে নিতে পারি না, সারাক্ষণ শুধু ভয় করে। এখানে তোদের কাছে এসে আমি
বুক ভরে শ্বাস নি, আমার গিটারটা প্রাণ ফিরে পায়। আর এখান থেকে ফিরে গিয়ে রাতের ঘুমের ভেতর আমি গানের কথা পাই, স্বপ্নে যেন সুর আসে মাথায়। তোরা না থাকলে সত্যি আমিও বোধহয় আমার মায়ের মতোই। আরে ভাই, ডোন্ট বি আপসেট। আমরা না থাকলে মানে এটা আবার কি? আমরা তো আছি, সেই ক্লাস 1 থেকে আমরা একসঙ্গে আছি। দেখতে দেখতে এইচএসের রেজাল্ট আউট হওয়ার দিন চলে এলো। তোর তো কোনো চিন্তা নেই রে ভাই, তুই ক্লাসের ফার্স্ট বয়। তুই যে ভালোভাবে র্যাঙ্ক করবি এই ব্যাপারটায় নো ডাউট। তোদের মনে হয় আমি খুব সুখী, তাই না? প্রাসাদের মতো বাড়ি গুণে শেষ করা যায় না, বিদেশি গাড়ির সংখ্যা। আমি যদিও পারফেক্ট অ্যামাউন্টটা জানি না, তবুও আমাদের ব্যাংক ব্যালেন্স যে অকল্পনীয় রকমের বিশাল পরিমাণে সেটা সবাই জানে। আর আমি এই সব কিছুর একমাত্র ওয়ারিশ, তাই আমি তো খুব সুখী, তাই না? কিন্তু বিশ্বাস কর, আমার মতো একা, আমার মতো অসুখী আনলাকি আর কেউ নেই, জানিস। আমি মনে করতে পারি না যে কখনো কোনোদিন আমি, মা আর হ্যাঁ বাবা, মানে বিজনেস ম্যাগনেট মিস্টার রাজীব মুখার্জি, আমরা ফুল ফ্যামিলি কোনোদিন লাঞ্চ বা ডিনার করেছি কিনা একসঙ্গে। ওই লোকটা কোনোদিন আমার বা মায়ের কোনো অনুভূতির দাম দেয়নি, শুধু থ্রেড দিয়েছে আমাদের। মা সাধারণ বাড়ির মেয়ে ছিল, বিয়ের পর মায়ের সমস্ত সাধারণত্ব জোর করে তাকে মুছে ফেলতে হয়েছে, জোর করে তাকে আল্ট্রা মডার্ন করে তোলা হয়েছে। আমার মামার বাড়ির সঙ্গে সম্পর্কটা পর্যন্ত মাকে রাখতে দেওয়া হয়নি, কি না স্টেটাসে মেলে না, তাই একটু একটু করে আমার মাকে মেন্টালি টর্চার করেছে ওই লোকটা। গান, কবিতা, ছবি সব কিছুর কোনো দাম নেই এই মানুষের কাছে। গান জিনিসটাই অচল মিস্টার মুখার্জির চোখে। বছরে কটা দিনই বা বাড়িতে থাকে, কখনো দিল্লি, কখনো হায়দ্রাবাদ, কখনো পুনে। নতুন নতুন হোটেল বানানো, বিজনেসের গ্রো করা, এই তার জীবনের একমাত্র লক্ষ্য। শহরের পর শহর জুড়ে কনফারেন্স আর প্রতিটা ঘন্টায় বড় বড় বোর্ড মিটিং অ্যাটেন্ড করা, এই তার একমাত্র কাজ। কোনো ইমোশনের দাম নেই তার কাছে, কিচ্ছু নেই। শুধু তার কাছে টাকা, 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 আরো টাকা। শুধু টাকা রোজগার করতে চায় মানুষটা, কিন্তু কার জন্য? কি হবে এত টাকা দিয়ে? জানিস, আমাদের রিলেটিভরা আড়ালে বলা বলি করে আমার মা বোধহয় পাগল হয়ে গেছে, কিন্তু আমি তাদের বলতে পারি না যে মা নয়, পাগল হয়ে গেছে ওই মানুষটা, মিস্টার রাজীব মুখার্জি। পাগল টাকার জন্য, খ্যাতির জন্য, বড় হওয়ার জন্য পাগল। আর ফ্যান্টাসি নিয়ে পাগল। সে নিজে যত বড় হয়েছে ততই ছোট করে দেখেছে আর সবাইকে, স্পেশালি আমার মাকে আর আমাকেও। মাকে যেদিন অ্যাসাইলামে নিয়ে গেল, মা কিছুতেই যেতে চাইনি, জোর করে মাকে বেঁধে নিয়ে গেল ওরা। আমি শুধু দেখলাম, কিচ্ছু করতে পারলাম না। সেই রাতে মায়ের বিছানায় গিয়ে আমি শুয়েছিলাম, জানিস, তখনও বালিশে মায়ের মাথার চুলের গন্ধ। খুব কেঁদেছিলাম আমি সেদিন। বাড়িতে একমাত্র মাই ছিল যে আমার লেখা, আমার মিউজিক, সব কিছুর একমাত্র ইন্সপিরেশন ছিল। একটা কবিতা লিখে প্রথমে মাকে শোনাতাম, মা শুনতো, তারপর চুপি চুপি আমায় বলতো, খুব সুন্দর হয়েছে রে নীল, লেখালেখিটা কিন্তু কোনোদিনও ছাড়বি না, তবে সাবধান, কেউ যেন জানতে না পারে। তোর বাবা জানতে পারলে কিন্তু খুব রেগে যাবে, জানিসই তো সেসব একদম পছন্দ করে না। কিন্তু মা, আমরা তো করি, তুমি করো, আমি করি, আমাদের পছন্দটা কিছু নয়। ওই লোকটা আমাদের কোনো ইমোশনের দাম দেয় না, বোঝেই না আমাদের। একটু সময় নেই আমাদের জন্য ওর কাছে, তখন কেন ওর ইচ্ছে অনিচ্ছের দাম দেবো আমরা? চুপ, ওরকম একদম বলে না। এই বাড়িটা কিন্তু ওর, তুই ওর ছেলে, ও আমার স্বামী। দেখ, মানুষটা যেমনই হোক আমাদের ভালো চায়, আমাদের ভালো রাখবে বলেই তো এত পরিশ্রম করছে। এরকম কথা কখনো বলবি না, কি বলবি না তো? আমার নীল গুড বয় না? জানিস, আমার মাও গুড মম ছিল, ভীষণ ভালো, আর সেই জন্যই তো সহ্য করতে পারলো না। আচ্ছা তোরাই বল, এমন একটা যদি জীবন হয়, যে জীবনে বন্ধু নেই, গান নেই, কবিতা নেই, শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা, সোসাইটির তালে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য, সোসাইটির যোগ্য হওয়ার জন্য। আমার মায়ের সুন্দর সরলতা দুমড়ে মুচড়ে তাকে পালিশ করতে চেষ্টা করেছে ওই লোকটা। মা যখন খাপ খাওয়াতে পারেনি তখন অপমান করেছে মাকে, আর ফাইনালি মায়ের ঠিকানা হয়েছে মেন্টাল অ্যাসাইলামে। আমি জানি মা আর ফিরবে না, মায়ের সবটা শেষ হয়ে গেছে। এবার এই লোকটা এবার আমাকে নিয়ে পড়েছে, মানে আমার উপর কড়াকড়ি শুরু হয়েছে। আমার ইচ্ছে মিউজিক নিয়ে হায়ার স্টাডি করার, লেখালেখি করার, একটা ব্যান্ড ক্রিয়েট করার, কিন্তু লোকটা চায়। সৌরনীলের কথা এই অবধি হয়েছে, রিজু, আকাশ আর রোদ্দুর হাঁ করে শুনছে। এমন সময় বাড়ির ভিতর থেকে কড়া গলায় শাসানি শোনা গেল।
রিজুর মা চিৎকার করছেন। কোনো কাজ যদি তোকে দিয়ে হয়, মনটা থাকে কোথায় রে তোর? সেটটা নষ্ট করে ফেললি তো। এবার লোকজন এলে আর ওই কাপ প্লেটের সেটটা আমি বের করতে পারবো? মায়ের গলায় গলা মিলিয়ে মিমি বলল, তাতে কি ওর কিছু যায় আসে মা? ওর তো কিছু নয়, পরের জিনিস, থাকলো কি গেল তাতে ওর কি? আমি আমি ইচ্ছে করে করিনি যে মা, কি করে যে হাত থেকে পড়ে গেল আমি তো বুঝতে পারিনি। একদম কথা বলবি না, একদম কথা বলবি না। জানিস না আমি এগুলো পছন্দ করি না। হাতে যেন মাখন লেগে আছে, তাই স্লিপ করে গেছে। নেহাত মানুষটার কথা ফেলতে পারি না, তাই না হলে এই অপরটাকে না আমি বাড়ি থেকে বিদেয় করে দিতাম। কথাটায় চোখে জল আসে কিশোরী মেয়েটার। হ্যাঁ, কি হয়েছে? মোহর কাঁদছে কেন? নিজের লাইব্রেরি রুম থেকে ডাইনিং স্পেসে বেরিয়ে আসেন শুভময় চ্যাটার্জি। তিনি একটা কলেজের ইংরেজির অধ্যাপক, সারাদিন পড়াশোনা নিয়েই থাকেন। কিন্তু এই মেয়েটির দিকেও তার সমান নজর থাকে। ভাই আর ভাইয়ের স্ত্রী একসঙ্গে কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর 5 বছরের ছোট মেয়েটার দায়িত্ব নিয়েছিলেন তিনি টিচার, বুঝেছেন মেয়েটির মেধা আছে, তাই তিনি নিজে পড়াশোনা করান, সঙ্গে নিয়ে পড়তে বসান মোহরকে। খুব ভালোবাসেন তাকে, সব বিষয়ে এনকারেজ করেন। আর এই জন্যই প্রমীলা আরও বেশি বিষ চোখে দেখেন মোহরকে। তার মেয়ে মিমি বয়সে 1 বছরের মাত্র বড় বোনের থেকে, কিন্তু পাকা পাকা কথায় আর কুটিল বুদ্ধিতে সে প্রায় বড়দের সমকক্ষ। মিমি ক্লাস 10 আর মোহর 9-এ, প্রায় দুজনেই সমান। দুজনেরই সামনে মাধ্যমিক। মিমি পড়তে বসে সময় মতো, কিন্তু মোহরের বসা হয় না। প্রমীলা তাকে দিয়ে বাড়ির অনেক কাজ করান। শুভময় আপত্তি করেন, প্রমীলা কানে তোলেন না। মোহর দুটো দিকেই ব্যালেন্স করে চলে, আজও তাই করছিল। কিন্তু কি করে জানি এমন ঘটল, কাঁচের টি সেটটা নিয়ে বেসিনে নয় উঠোনের কলে ধুতে যাচ্ছিল। ঠিক তখনই দাদা ভাইয়ের ঘর থেকে গিটারের আওয়াজ আর সৌরনীলের লেখা ওই গানটা শুনতে পেয়েছে সে, তাই আড়ালে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিল। তারপর সৌরনীলের বলা কথাগুলো কানে আসতেই মোহর কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছিল। কেমন করে যেন হাত ফসকে কয়েকটা জিনিস মাটিতে পড়ে ভেঙে যায়। আর তারপর এই সব। বাবা মায়ের গলা শুনে রিজু বাইরে বেরিয়ে আসে, সঙ্গে আর সবাইও। রিজুর কাছে ব্যাপারটা নতুন নয়, বাকিরাও মোটামুটি সবটা জানে, দেখে, কিছু বলে না তাতে। রাত 9টা বেজে গেছে। আচ্ছা, আজকে তাহলে আসি, আবার কাল দেখা হবে। একদম। শোন না, বলছি কাল একবার তোর কবিতার খাতাটা নিয়ে আসবি। কেন বলতো? ও রোদ্দুর তো আজকাল কবিতা লিখছে। ছোঁয়ায় 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 হচ্ছে এসব। আরে নীলের টাচে আমাদের রোদ্দুর কবি হয়ে উঠছে আস্তে আস্তে। আকাশ, ওকে এইভাবে বলিস না। আরে ধুর, ওর কথা ছাড় তো। কবিতা না ঘোড়ার ডিম। দুটো লাইন লিখেছি আর কি। তুই কালকে তোর খাতাটা আনবি না? তোর লেখাগুলো দেখে যদি আমার মাথাটা একটু খোলে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এলাম, চল। আরে আমরাও তো যাবো। টাটা। হ্যাঁ হ্যাঁ, বাই বাই, চল টাটা। বন্ধুদের সঙ্গে গেট পর্যন্ত রিজু গেল। সবাইকে বাই বলে দরজা বন্ধ করে ফিরে এলো সে। প্রতিবারের মতো এবারেও কথাটা বলল আর একবার। যদিও জানে বলে লাভ নেই, তবুও সে বলল, আচ্ছা মা, আমার বন্ধুদের সামনে তোমার সিন ক্রিয়েট না করলে চলে না? না, ওরা কি ভাবে বলো তো? কি এমন হয়েছে যে তুমি বাড়ি মাথায় করছিলে? এক চড় মেরে না তোমার কথা বলা আমি বন্ধ করে দেবো, বুঝেছো? কিছু হয়নি মানে? অত সুন্দর সেটটা নষ্ট হয়ে গেল, তারপরেও কিছু হয়নি? জানোই যখন ওকে দিয়ে কোনো কাজ হয় না, তাহলে ওকে দিয়ে করাও কেন? না করালেই নষ্ট হতো না। দেখেছো? দেখো তোমার ছেলে দিন দিন কেমন হচ্ছে, দেখো। ওফ, আবার আর এসব ভালো লাগছে না। মোহর, তুই আমার ঘরে আয়, বই খাতা সঙ্গে নিয়ে আসবি, তোকে পড়াতে বসাবো। এখন আবার পড়াতে বসবে মানে? এই খাবে কখন? শুনছো? আরে কি হলো? প্রমীলা ডাকলেন, কিন্তু শুভময় শুনলেন না। পিছন পিছন ভেতরের ঘরে গেলেন প্রমীলা। নিজের ঘরে চলে গেছে সবাই, শুধু মোহর টুকরো টুকরো ভাঙা কাঁচের মধ্যে দাঁড়িয়ে আছে, তার চোখে জল। না, যে মা বকেছে বলে নয়, বকা তো সে রোজই খায়। আজ সে কাঁদছে অন্যের জন্য। দাদা ভাইয়ের বন্ধুদের ও রোজই দেখে, অনেকদিন ধরেই দেখছে। তাদের মধ্যে নীল বলে বন্ধুটাকে ওর বেশ ভালো লাগে। এই বয়সে ওটাকে ভালো লাগাই বলে।
না, তার চেহারাটায় ভালো লাগা জন্মায়নি। নীলদা কি সুন্দর গিটার বাজায়, কি সুন্দর গান করে। সবচেয়ে বড় কথা, যেসব গানও গায় সেগুলো সবটাই ওর নিজের লেখা। কবিতা লিখতে পারে, খুব ভালো ড্রয়িং করারও হাত আছে, আর হাতের লেখাটাও খুব সুন্দর। আর পড়াশোনায় সে তো সেরা সেরা। কিন্তু ওই ছেলেটার মনে এত দুঃখ, সে এত একা। অনেকটা আমার মতোই, তাই না? হ্যাঁ, নীলদার বাবা আছে, মা আছে, কিন্তু তারা তো থেকেও নেই। একাকিত্ব তাদের দুজনের অন্তরে। 14-15 বছরের মেয়েটার মাথায় এই কথাটাই গেঁথে গেল। তারা দুজনেই একা। হয়তো এই সিমিলারিটিটাই সৌরনীলের প্রতি মোহরের মনকে বিশেষভাবে টেনেছিল। কেমন করে যেন তার দুঃখে দুঃখ পেতে শুরু করেছিল মোহর। সেই দুঃখেই চোখে জল এসেছে। এই বয়সে অনুভূতিটার সঠিক পরিচয় ছিল না, কিন্তু নীলদার প্রতি এমন একটা টান ছিল যেটা আর কারোর প্রতি কখনো তৈরি হয়নি। চোখের কোণে জল নিয়ে ভাঙা কাঁচের টুকরোগুলো পরিষ্কার করা ভুলে গিয়ে নিজের ছোট্ট ঘরটা এসে ঢুকল মোহর। পুরনো একটা রাফ খাতা বের করে তারই পিছন দিকটার একটা পাতায় নীল কালি দিয়ে কি যেন লিখল সে। লেখাটা শেষ করার পর সবে পেনের খাপটা মুখে লাগাবে অমনি, আরে দেখি দেখি, তুই কবিতা লিখছিস নাকি? না না, আমি আমি কবিতা লিখিনি। তুমি তুমি খাতাটা দিয়ে দাও প্লিজ। বাবা, এইসব কি? আমার বৃষ্টির মেঘলা রঙে, কোথায় জানো ওই কথাগুলো? ও, এটা তো নীলদার গান। ও তো একটু আগে এই গানটাই গাইছিল, তাই না? আচ্ছা, তুই নীলদার গানের লিরিক্স লিখে রাখছিস, কিন্তু কেন? তুই কি কবিতা লিখতে চাইছিস নাকি শিখতে চাইছিস? না না, আমি শিখতে চাইনি। গানটা আমার ভালো লেগেছিল, আর কথাগুলো খুব ভালো লেগেছে, তাই আমি লিখে রাখতে চাইছিলাম। মিমির মাথায় মন্দবুদ্ধি ছিল আগেই বলেছি। এবার সে একটা মন্দ কাজ করতে বসল। বলল, ভালো লেগেছে। শুধু কথাগুলোই ভালো লেগেছে নাকি কথাগুলো যে বলেছে তাকেও ভালো লেগেছে? তুমি কি কি বলছো মিমিদি? আমি তো ঠিক। এই ন্যাকামো করিস না তো। ক্লাস 9-এ পড়ছিস, আর আমি কি বলছি তুই বুঝতে পারছিস না? আচ্ছা, তুই সৌরনীলদাকে ভালোবাসিস? এত বড় কথাটা শুনে মোহর অজান্তেই কেঁপে উঠল। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা, ভালো লাগা স্কুলে অনেক বন্ধুদের মুখেই সে শোনে, কিন্তু তাই বলে ও না, তেমন কোনো আভাস তো পায়নি। বলল, তুমি এইসব বলো না, যে মা শুনতে পেলে আমায় খুব বকবে। আর আমি আমি কাউকে ভালোবাসি না। এই শোন, একদম মিথ্যে কথা বলবি না। ভালো না বাসলে কেউ এরকম ভাবে? আচ্ছা যাই হোক, শোন, তোকে একটা কথা বলি। নীলদা কিন্তু খুব ভালো ছেলে, আর আমি দেখেছি ও তোকে লাইক করে। বলতে পারে না, কারণ তোর তো মা বাবা কেউ নেই, তুই আমাদের বাড়িতে থাকিস, তাই এই ভেবেই হয়তো তোকে বলে উঠতে পারে না। কিন্তু আমি বুঝেছি ও তোকে ভালোবাসে, আর তুইও যখন ওকে ভালোবাসিস, শুধু শুধু দেরি করে কি লাভ? মানে তুমি কি বলছো? ঠিকই বলছি। তুই যাকে ভালোবাসিস, তোর যাকে ভালো লাগে, এই কথাটাকে বলতে হবে। দেরি করলে যদি আর কেউ বলে দেয়? নীলদার মতো ছেলেকে প্রপোজ করার মেয়েদের তো আর অভাব নেই। আজ বাদে কাল কলেজে যাবে, তখন কি আর তুই চান্স পাবি? তার চেয়ে একটা কাজ কর, এখন সময় থাকতে থাকতে যা বলি তাই কর। কি করব? আমি যা বলবো তাই করবি, নয়তো আমি মাকে সব বলে দেব, তখন বুঝবি। না, তুমি জেম্মাকে বলো না। তুমি যা বলবে তাই করব। বলো কি করতে হবে? মিমি এবার সেই রাফ খাতাটারই আর একটা সাদা পাতা খুঁজে তার পিঠে ব্লু কালি দিয়ে কিছু কথা লেখে। তারপর কাগজটা ছিঁড়ে নিয়ে ভাঁজ করে মোহরকে দিয়ে বলে, এই নে চিঠিটা, নীলদাকে দিবি, বলবি তুই দিচ্ছিস। হ্যাঁ, আমি? কিন্তু কোনো কিন্তু নয়,
আর হ্যাঁ, বাড়িতে দিতে যাস না জানো, তাহলে কিন্তু একদম ছড়িয়ে লাট হয়ে যাবে ব্যাপারটা। তাহলে কোথায় দেব? কেন, দেওয়ার তো অনেক জায়গা আছে। প্রতি শুক্রবার নীলদা ড্রয়িং ক্লাস করতে যায় শঙ্খজিৎ স্যারের বাড়িতে। শর্টকাটের জন্য পুরনো ক্লাবের পাশের রাস্তাটা দিয়ে যায়। ওই রাস্তাটা তো সন্ধ্যার পর ফাঁকাই হয়ে যায়। তুই কাল একটু আগে গিয়ে ওখানে দাঁড়াবি। কাল তো ফ্রাইডে, নীলদা যখন আসবে তখন ওকে লেটারটা দিয়ে দিবি। এইসব ব্যাপার একটু আড়ালে করতে হয়, বেশি জানাজানি করতে নেই। কিন্তু মিমিদি, মানে নীলদা যদি রেগে যায়, যদিও দাদাভাইকে সব বলে দেয়, আর তারপরে জেম্মা জানলে? দূর পাগলি, কিচ্ছু হবে না। বলছি না নীলদা তোকে লাইক করে। আজকেই তুই দাঁড়িয়ে যখন কাঁদছিলি তখন তোকে দেখছিল, আমি দেখেছি। এইসব কথা কি কাউকে বলে নাকি? প্রপোজটা তোর দিক থেকে গেলে নীলদা খুশিই হবে। তখন দেখবি তোকে বলবে, আমিও তোকে এই কথাটাই বলতে চাইছিলাম কিন্তু বলতে পারছিলাম না। আই লাভ ইউ মোহর। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাই করব। কি জানি কি হবে। মোহর না জানলেও মিমি ভালো মতোই জানত, আর জেনে শুনে সে ইচ্ছে করে মোহরকে ভুল রাস্তায় ঠেলে দিয়েছে। সৌরনীলের প্রতি ক্রাশ ছিল তার। ঠারে ঠরে কয়েকবার বলার চেষ্টাও করেছে, কিন্তু নীল পাত্তা দেয়নি। তার প্রেম গিটার আর গানের সাথে। পাত্তা না পেয়ে মিমি মনে মনে রেগে গেছে, কিন্তু মুখে কিছু বলতে পারেনি। এই মোহরকে সে শুধু অপছন্দ করে না, বরং হিংসেও করে। কারণ প্রতিটা পরীক্ষাতেই তার থেকে মোহরের রেজাল্ট ভালো হয়, আর সেই জন্যই তার বাবা তাকে একটু বেশি ভালোবাসে। এই সুযোগে মেয়েটাকে বেশ কাঁদিয়ে শায়েস্তা করা যাবে, সিন ক্রিয়েট হবেই। আর হলো তাই। পরদিন রাত 8:15 নাগাদ সৌরনীল ক্লাবের পাশের রাস্তায় ঢুকল। ক্লাবে মূলত শনিবার ও রবিবার লোক থাকে, তাছাড়া বাকি দিনগুলো ক্লাব বন্ধই থাকে। এই দিকে খুব একটা কেউ থাকে না, বেশ নির্জন চারপাশ। তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে সৌরনীল। ড্রয়িং ক্লাসে যাওয়ার আগে গিটারটা রেখে এসেছে রিজুদের বাড়ি। কবিতার খাতাটা নিয়ে গেছে রোদ্দুর। এখন সেখানে গিয়েই আসর বসবে। আর খুব জল তেষ্টাও পেয়েছে তার। হঠাৎ একজন এসে দাঁড়ালো তার সামনে। আকাশে চাঁদের আলো, মাটিতে নিঃশব্দ জোছনা। কিরে তুই কিছু বলবি? হঠাৎই মুহূর্তের মধ্যে মোহরকে সামনে এসে দাঁড়াতে দেখে একটু অবাক হয়ে প্রশ্ন করে সৌরনীল। লং স্কার্ট পরা ফর্সা মেয়েটা, বড় বড় চোখ, আর মাথার দুপাশে বেনুনি ঝোলানো দুটো। মুখে কথা নেই, যত কথা যেন বাসা বেঁধেছে ওর চোখ দুটোয়। কিরে কিছু বলবি আমায়? হ্যাঁ, এটা নাও। কোনো মতে কথাটা উচ্চারণ করে ভাঁজ করা এক টুকরো কাগজ সৌরনীলের ডান হাতে গুঁজে দিয়েই ছুটে পালিয়ে গেল সে। আরে আরে শোন, এটা কি? এটা চলে যেতে যেতেই মোহর বলল, তুমি পড়ে নিও। সৌরনীলের খুব কৌতূহল হলো। মেয়েটাকে রিজুদের বাড়িতে সে অনেক বছর ধরেই দেখছে, কিন্তু কথাবার্তা সেভাবে কোনোদিনই হয়নি। রিজু বা মিমির বার্থডেতে কেক কাটার সময় বা বেলুনে বাড়ি সাজানোর সময় এক আধটা কথা একবার হয়েছে। মেয়েটা খুব একটা কথা বলে না। সাধারণত প্রমিলা আন্টি আর মিমির কখনো কখনো রিজুর কথা শোনে শুধু। মেয়েটা খুব ভালো, দেখে বোঝা যায়। ওর চোখেও কষ্ট দেখেছে সৌরনীল। লোকাল গার্লস স্কুলেও এ মেয়ের বেশ নাম আছে। শুভময় কাকু মেয়েটাকে নিয়ে ভীষণ আশাবাদী। মেয়েটা খুব কাঁদে, হয়তোবা সারা রাত। বালিশে মুখ গুঁজে তার মতোই কাঁদেও। দিনের বেলা চোখের কোণে জলের দাগ লেগে থাকে। সবার চোখে পড়ে না, বা সবাই দেখেও দেখে না, কিন্তু সৌরনীল চেনে। আসলে যারা বোঝে তারাই খোঁজে, আর তারাই চিনতে পারে। কিন্তু এই কাগজটা কিসের? ওর আজকের এই ব্যবহার যেন কেমন। লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে সৌরনীল কাগজের ভাঁজটা খুলল, আর নীল অক্ষরগুলো জীবন্ত হয়ে উঠল তার চোখে। মাথা থেকে পা পর্যন্ত বিস্ফোরণ করে উঠল যেন। 5 মিনিট 10 সেকেন্ডের রাস্তা 2 মিনিট 90 সেকেন্ডে শেষ করে রিজুদের বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো। এক টানা 5 বার কলিং বেল প্রেস করেছে সে। রিজু ছুটে এসে দরজা খুলে দিল। কিরে, কি হয়েছে? এত হাঁপিয়ে গেছিস কেন? দৌড়ে এলি নাকি? জল খাবি? না, তোর বোনকে ডাক,
বোনকে মানে মিমিকে? না, তাহলে মোহরকে। কেন, তার সাথে তোর কি দরকার? আমি জানতে চাই তার এত বড় সাহস হয় কি করে। এখনো ক্লাস 10-এর চৌকাট পেরোয়নি, আর এরই মধ্যে কি হয়েছে বলতো? এটা পর, তোর বোন দিয়েছে আমায় একটু আগে ক্লাবের রাস্তায়। ততক্ষণে প্রমিলা আর মিমি চলে এসেছে। মোহর অবশ্য সামনে আসেনি, পিছনে দাঁড়িয়ে আছে। শুভময় আজ বাড়িতে নেই, একটা ইনভিটেশনে গিয়েছেন। নীলের দেওয়া কাগজটা একসঙ্গে আড়াআড়িভাবে পড়ছে রোদ্দুর আর রিজু। পড়া শেষ করেই রিজু কিছুটা পিছিয়ে গিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকা মোহরের একটা বেনুনি ধরে টেনে তাকে সামনে নিয়ে আসে। ছাড়ো, ছেড়ে দাও দাদা ভাই, আমার লাগছে। কি রে, কি করেছে ও? ওই কাগজটা কি লেখা আছে রিজু? প্রেমপত্র লিখছে মা, ও নীলকে প্রেমপত্র লিখেছে। ও মা, মেয়ের পেটে পেটে এত! আজ তোর বাবা বাড়ি আসুক, তারপর যদি এটাকে আমি বাড়ি ছাড়া না করেছি তো আমার নামও প্রমিলা না। আমি কিছু করিনি যে মা, আমি কিছু লিখিনি। দিদি ভাই, ওটা দিদি ভাই লিখেছে। এই, একদম আমার মেয়ের নামে মিথ্যে কথা বলবি না, বুঝেছিস? চর মেরে না তো সব কটা দাঁত আমি ফেলে দেব, অসভ্য মেয়ে কোথাকার। এই বলে ডান হাতের 5টা আঙুলের দাগ মোহরের নরম গালে বসিয়ে দিলেন প্রমিলা। মিমি তখন মিমিক্রি করা শুরু করেছে। আমি কিছু করিনি যে মা, আমি কিছু লিখিনি। কই দেখি দেখি চিঠিতে কি লেখা আছে। মিমি এমনভাবে রোদ্দুরের হাত থেকে কাগজটা নিল যে দেখে মনেই হলো না যে এই চিঠির জন্ম ওরই হাতে হয়েছে। একটু লজ্জা লজ্জা ভাব করে চিঠিটা পড়ল। আমি তো আর গাইতে পারি না, শুধু কথাগুলো পড়ি। ও, তোমার এত দুঃখ, তুমি এত একা, শুনে আমারও খুব দুঃখ হচ্ছে। দুঃখ করো না সৌরনীল, আমিও তোমার মতোই একা, তাই আমায় তুমি ভালোবাসো। আমি তোমায় দেখে বুঝেছি বাবা, তাই আমি জানালাম আগে। সত্যি তুমি খুব ভালো, আমি তোমায় খুব ভালোবাসি। বাবা, কত ভালোবাসা। ইতি, তোমার মোহর। এইসব তুই লিখেছিস? অসভ্য ছোট লোক মেয়ে। ছাড়ো, ছাড়ো, আমি এসব লিখিনি। আমি এসব মিথ্যে কথা, মিথ্যে কথা। ধরা পড়ে গিয়ে আবার মিথ্যে কথা? আজ তোর জেঠু বাড়ি আসুক, তারপরে এর একটা হেস্ত নেস্ত আমি করব। সবার সামনেই প্রমিলা মুহূর্তে মোহরকে মেরে হাতের সুখ করলেন। মা, ওকে মেরো না, বাবা আসুক, তারপর যা বলার বলো। আমি ভাবতেও পারি না রিজু যে তোর বোন এসব লিখতে পারে। ও দেখে বুঝেছে আমি ওকে ভালোবাসি, ও দেখে বুঝেছে আমি একা, সেই জন্য আমাকে, আমি ভাবতেও পারছি না। যাই হোক, আমার গিটার টেনে দে, আমি বাড়ি যাব। এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। আরে কিন্তু শোন না ভাই, আমাদের তো কোনো দোষ নেই এখানে, তুই আমাদের। রোদ্দুরের কথায় কান দিল না সৌরনীল। রিজুর এনে দেওয়া গিটারটা নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে গেল সে। 15 বছর পর। শোনো, আমার কথাটা শোনো, আমাকে এভাবে একা ছেড়ে যেও না। আমি পাগল হয়ে যাব। আমি সারা জীবন একা ছিলাম, একাকিত্ব খুব যন্ত্রণাদায়ক। আমাকে আর একা ছেড়ে যেও না, আমি বাঁচতে পারবো না। বোঝার চেষ্টা করো, প্লিজ 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 প্লিজ। আমি কি সৌরনীলকে বুঝতে পেরেছি, কিংবা তুমি কি আমাকে বুঝতে পারো? আমরা কেউ কাউকে বুঝতেই পারছি না। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আমি নই, অ্যাকচুয়ালি তুমি আমাকে একা রেখে চলে গেছো। আমি সারা দিন একা থাকি। আমি তোমার সাথে ফোনেও কথা বলি না, তোমায় ফোনেও পাওয়া যায় না। সব সময় তো তুমি বিজি থাকো, আর আমি রাতে একা। ক্লাব, পার্টি, সোসাইটির সাথে তুমি সারাক্ষণ থাকো। আমিও ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই। আমিও তো মা হতে চাই, একটা সন্তান নিয়ে তাকে বড় করতে, সুখে পরিবারের জীবনযাপন করতে চাই। আর
তোমার তো সময় নেই, তাই আমি ডিভোর্স চাই। আমি তোমাকে বিয়ে করেছি কারণ আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে তো রাখতে পারোনি, আর এর জন্য তুমিই দায়ী। আমি আমার জীবন এভাবে নষ্ট করতে চাই না, তাই আমি একজনকে বিয়ে করে সুখী হতে চাই। সে আমাকে ভালোবাসে আর তার আমার জন্য সময়ও আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে একজন কবি। সে আমার সম্পর্কে কবিতা লেখে, সে আমার নামে কবিতা লেখে, যা তুমি পারো না। সো গুড বাই। নিজের কথাগুলো বলা শেষ করেই নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেল ডেইজি জয়েন্স। পিছন থেকে চিৎকার করে কেঁদে বলে উঠল সৌরনীল, না না না, আমি পারি না, কবিতা লিখতে পারি না। আমি এখন আর সত্যি আমি কবিতা লিখতে পারি না, কিন্তু বিশ্বাস করো, ফর গডস সেক আমিও পারতাম। আমিও একদিন কবিতা লিখেছি, গান লিখেছি, আমি ছবি আঁকতাম। তখন আমার জীবনের সময় ছিল, তখন আমার জীবনের সকাল ছিল, সন্ধে ছিল। এখন নেই, এখন শুধু ব্যস্ততা, এখন শুধু দৌড়নো। মানুষ আমার জীবন থেকে সবটুকু সবুজ শুষে নিয়ে আমাকে শুষ্ক করে দিয়েছে। যে ছেলেটা একজন সিঙ্গার হতে পারতো, একজন লিরিসিস্ট হতে পারতো, সেই ছেলেটাকে টাকা রোজগার করার মেশিন তৈরি করে দিয়েছে একটা লোক। হ্যাঁ, একটা লোকের সিদ্ধান্ত। হ্যাঁ, আমি কেন পাগল হয়ে যাচ্ছি? আমি কত রাত ঘুমাইনি, কতদিন স্বপ্ন দেখিনি, আমার গিটারটা কতদিন বাজেনি। এত ব্যস্ত কেন হয়েছি? জীবনের রঙগুলো কোথায় হারিয়ে গেল? আমার ঘুম কে চুরি করলো? তোর দাও, আনসার মি। আমি জানতে চাই। উডেন ফ্রেমের মিনারটা টেনে দেওয়াল থেকে নামিয়ে আছড়ে ফেলে দিল মেঝেতে, কার্পেটের উপর। সামান্য ছোট চোট সহ্য করতে পারল না, চুরমার হয়ে ভেঙে গেল মিনারটা, অনেকটা একটা ছেলের জীবনের 7 রঙা স্বপ্নের মতো। এখানে আর নয়, এখানে আমি আর থাকবো না। আমার দরকার নেই আর কিচ্ছু। আমি আর ব্যবহার হব না। আর টাকা চাই না আমার। আমি বড় হতে চাই না, আর বড় হতে চাই না। এত প্রাচুর্য আমার প্রয়োজন নেই। আমি আর এই যন্ত্রের জীবনে নিঃশ্বাস নিতে পারছি না। আমি ফিরবই। এক মাস পর কানের সামনে মিষ্টি অথচ বিরক্তিকর এক টানা অ্যালার্ম টিউনটা বেজে উঠতে বিরক্তিতে ঘুম ভেঙে গেল সৌরনীলের। কিন্তু সে কি আদৌ ঘুমাচ্ছিল? না, ঠিক ঘুম নয়, ঘুমের মতো একটা আবঝা তন্দ্রা এসেছিল তার চোখে। আর সেটাও সহ্য হলো না অ্যালার্মটার। সমানে বাজছে সেলফোনটা। তুলে নিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। ফুল কভার করা দামি সেটটা কার্পেটের উপর পড়েছে। বিশেষ ক্ষতি হলো না, শব্দটাও জারি রইল। সকাল হয়ে গেছে, কিন্তু তার তো আর সকাল হয় না। জীবন থেকে সকাল জিনিসটাই হারিয়ে গেছে সেই কবে। 24টা ঘন্টা ফুরিয়েছে, তার সঙ্গে তাকেও ফুরিয়ে দিয়ে গেছে। সারাদিন অসংখ্য মানুষের সাথে অ্যাপয়েন্টমেন্ট, অনর্গল কথা বলা, এগ্রিমেন্টে সাইন করে তাদের জমে থাকা টাকার পাহাড়ের আয়তন আরও বাড়িয়ে তোলা, নিজের জীবনের শান্তি আর সবটুকু সময়ের বিনিময়। খ্যাতির শীর্ষে পৌঁছানোর এই কাজ করে এসেছে সে এতদিন, কিন্তু এটা তো অতীত। আজ তো আর সে কারোর বস নয়, সে আর কারোর ছোট বড় কোনো দায়িত্বে নেই। সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসেছে একটু একা থাকবে বলে। তাহলে কিসের তাড়া? আসলে তার এই স্বেচ্ছায় নেওয়া অবসরের কথা আর সবাই জানলেও সেলফোন বেচারির জানা হয়নি এখনো। পুরনো নিয়মে অ্যালার্ম সেট করা আছে, আর সেটাই বেজে উঠেছিল ঠিক সময়। সৌরনীল উঠে পড়ল বিছানা ছেড়ে, নিচে নেমে বেডরুম অ্যাটাচ ব্যালকনিটায় গিয়ে দাঁড়ালো। এখন জুন মাস চলছে। কলকাতার বুকে বৃষ্টি যখন তখন ইচ্ছা মতো আসছে আর ইচ্ছে মতো যাচ্ছে। সকাল 8:30 বাজে, কিন্তু তবুও আকাশে রোদ নেই। ঘন মেঘ সূর্যটাকে আড়াল করে রেখেছে। খানিকটা সৌরনীলের ভিতরে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম আবেগ কণার মতো। শহরটা কলকাতা হলেও
ইচ্ছে করেই কিছুটা নির্জনে এই সুদেষ্ণা অ্যাপার্টমেন্টের 11 তলায় ফ্ল্যাটটা নিয়েছে ও। 15 বছর আগে সেই যে কলকাতা ছেড়েছিল, তারপর এই প্রথম তার শহরে ফেরা। কিন্তু ঘরে ফেরেনি সে। কার কাছেই বা যাবে? তার তো কেউ ছিল না ঘরে। বাইরে যারা ছিল এত বছরের ব্যবধানে, তারাও হয়তো আজ আর আগের মতো নেই। ভাবলেও কত অবাক লাগে। বালিগঞ্জ লেক প্লেস অঞ্চলে জীবনের 18টা বছর কেটেছে ওর, আর আজ সেই শেকড়ের টানে জায়গাটায় যাওয়ার ইচ্ছেটুকু পর্যন্ত মনে উকি দিচ্ছে না। হঠাৎই বৃষ্টি শুরু হলো। ঝমঝম করে বৃষ্টি পড়ে ঝাপসা করে দিল চারপাশ। সৌরনীল অনেকক্ষণ বৃষ্টির ঝরে পড়ায় চোখ রাখল। খুব কষ্ট হচ্ছে তার বুকের মধ্যে। সেই কষ্টটার নাম জানে না। কেন কেন এত কষ্ট হচ্ছে? কেন আমি ওই বৃষ্টিটা যেভাবে ঝরে পড়ছে, কেন ইচ্ছে হচ্ছে ওইভাবে ঝরে পড়তে? আমি তো আর মেঘ নই যে আমার যন্ত্রণা বৃষ্টি হয়ে ঝরে পড়বে। ছড়িয়ে দেব ডায়েরির পাতায়, গিটারের ধারে, ক্যানভাসের বুকে আমার কষ্টটা। ঝরতে পারতো সেও একদিন, কিন্তু আজ আর পারে না। ডোরবেলটা বেজে উঠল সশব্দে। বিরক্তির মাত্রা চড়ল কিছুটা। কে? সে দরজাটা খুলে দিল। ডেলিভারি ম্যান হাসি মুখে ব্রেকফাস্টটা তুলে দিয়ে গেল সৌরনীলের হাতে। সৌরনীল দরজা বন্ধ করে খাবারটা রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। খিদে পেয়েছে তার। কাল রাতে খাওয়া হয়নি, কিন্তু এখন খাবার নিয়ে খেতে বসে কেমন গাটা গুলিয়ে উঠল। খেতে তার ইচ্ছে করছে না। 1 মাস হলো সে এখানে আছে। বলতে গেলে প্রথম দিন থেকে আজ পর্যন্ত এভাবেই দিন কাটছে। রাজীব মুখার্জি দারুণ দুঃসংবাদটা পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। নার্সিংহোমের বেডে শুয়ে আছেন তিনি। সারা জীবন উনি যেভাবে চলেছেন সেভাবেই চালাতে চেয়েছিলেন ছেলেকে। ছেলেটাও সেভাবেই চলছিল। না চলে উপায় ছিল না তার। হঠাৎ তিনি জানতে পারেন তার ছেলে সিঙ্গাপুর ছেড়ে কলকাতায় ফিরে আসছে। আর শুধু জায়গাটাই ছেড়ে আসছে না, গোটা দেশ জুড়ে ছড়িয়ে থাকা RM ফ্যান্টাসির সিঙ্গাপুরের ব্রাঞ্চ সমেত পুরো এস্টাবলিশমেন্টটা ছেড়ে আসছে সে। ছেলের সাথে কথা বলার চেষ্টা করেও বলতে পারেননি। এই টেনশনে একটা মেজর অ্যাটাক হয়ে যায় বিজনেসম্যান রাজীব মুখার্জি। কলকাতায় পৌঁছানোর আগেই সৌরনীল খবরটা পায়, কিন্তু একটা বারের জন্য নার্সিংহোমে যায়নি। নিজের এই ফ্ল্যাটের ঠিকানা কাউকে দেয়নি। আর কাকেই বা দেবে? কেউ তো নেই তার। USA হায়ার স্টাডি করার সময় অনেক রিলেশনেই জড়িয়েছে সে। স্টাডি শেষ হওয়ার পর ডেইজির সাথে আলাপ হয় তার। ডেইজি আমেরিকান, আর সৌরনীল ইন্ডিয়ান হলেও তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো প্রবলেম ছিল না। স্টাডি শেষ করার পর সিনিয়র মুখার্জির অর্ডারে সিঙ্গাপুরে শিফট করতে হয় সৌরনীলকে। সিঙ্গাপুরের RM ফ্যান্টাসির নতুন হোটেল তৈরি হলো। তার দায়িত্ব সৌরনীলের ঘাড়ে। আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে থাকা বাকি সব এস্টাবলিশমেন্টের দায়িত্ব ঘাড়ে এসে পড়ল তার। ডেইজিকে নিজের কাছে নিয়ে এলো সৌরনীল। মেয়েটা খুব ভালো, খুব বোঝে সৌরনীলকে, ভীষণ ভালোবাসে ওকে। জীবনে অনেক ব্রেকআপ হয়েছে, কিন্তু বিয়ে করার পর ডেইজিকে আঁকড়ে শান্তিতে বাঁচতে চায় সৌরনীল। কিন্তু শেষ অবধি অশান্ত হয়ে ওঠে ডেইজি। ডেইজি তার জন্য নিজের দেশ, নিজের সোসাইটি, নিজের বাড়ির সব ছেড়ে এসেছে। কিন্তু যার জন্য এসেছে তাকেই সে এক মুহূর্ত নিজের কাছে পায় না। সারা দিন সৌরনীল কাজে ব্যস্ত। রাতে যখন বাড়ি ফেরে তখন ডেইজি ঘুমিয়ে পড়ে। এইভাবে কেটে যায় 5টা বছর। শেষে ওদেরই হোটেলের ওপেনিং পার্টিতে আসা এক স্প্যানিশ মেল মডেলের সাথে জড়িয়ে পড়ে ডেইজি। কখন যে তার ঘরে ভাঙন ধরল সৌরনীল টেরটুকু পর্যন্ত পায়নি। যেদিন পেল সেদিন ডেইজিকে চার্জ করল, আর সেই দিনই সে তার শেষ কথা জানিয়ে বাড়ি ছেড়ে সৌরনীলকে ছেড়ে চলে গেল। সৌরনীলও চলে এসেছে নিজের মতো বাঁচবে বলে, শান্তিতে থাকবে বলে, আবার সেই পুরনো দিনগুলো ফিরে পাবে বলে। কিন্তু কই, তা তো হচ্ছে না। এখানে আসার মুহূর্ত থেকে সৌরনীল চেষ্টা করেছে আরেকবার নতুন করে শুরু করবার। গিটারটা তার সঙ্গেই আছে, সেই 15 বছর আগে দম বন্ধ করা রাতটার মুহূর্ত থেকে আজও পর্যন্ত। চেনা সব কিছু ভুলে অচেনায় ডুবেছিল সৌরনীল, কিন্তু তাও গিটারটা তার সঙ্গেই ছিল। এখনো সেই গিটারটা তার কথা শোনে। রাতের পর রাত জেগে ভাবে সৌরনীল যদি একটা লাইন লিখতে পারে। না, লিখতে পারে না। অক্ষরগুলো অভিমান করে মুখ চোরা হয়ে আছে।
মেঘ জমে কিন্তু বৃষ্টি হয় না। সৌরনীল ঘুমাতে ভুলে গেছে। সেই কবে এক রাতে ঘুমন্ত তাকে ডেকে একজন একটা ফ্লাইটের টিকিট দেখিয়ে বলেছিল, হ্যাঁ শোনো, কাল ভোর 6টায় তোমার ফ্লাইট। নিউ দিল্লিতে আমার বন্ধু মিস্টার আগরওয়াল তোমায় রিসিভ করতে আসবে। তুমি ওর কাছেই থাকবে কিছুদিন, তারপর রেজাল্ট আউট হয়ে গেলে ওখান থেকে ইউএস চলে যাবে। কিন্তু আমি কেন যাব? আমি তো এখানেই ভালো আছি, আমি এখানে পড়াশোনা করছি। ননসেন্সের মতো কথা বলো না। এখানে থাকলে তুমি সেটা হতে পারবে না, যেটা করতে চাই আমি তোমাকে। আর তারপরে RM ফ্যান্টাসির সমস্ত দায়িত্ব নিতে হবে তোমাকে, আর সেটা নেওয়ার যোগ্যতা পাতি কলকাতার কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তুমি করতে পারবে না। তোমার হাতে সময় কয়েক ঘন্টা, যা যা নিয়ে যেতে চাও এখনই গুছিয়ে নাও। গুড নাইট। সিনিয়র মুখার্জি নিজের কথা শেষ করে ঘর ছেড়ে চলে যান। সৌরনীলের চোখে প্রশ্ন, ঠোঁটে জিজ্ঞাসা, আর মাথায় চিন্তার জট। চলে যাবে এই শহর, তার বন্ধুরা, তার গান, কবিতা, ড্রয়িং ক্লাস সব ছেড়ে বিদেশে চলে যাবে। এই রাতটা শেষ হলেই ভোরের ফ্লাইটে অত দূরে চলে যেতে হবে তাকে, অথচ কথাটা সে 10 মিনিট আগে পর্যন্ত জানতেও পারেনি। কবিতার খাতাটা তো তার কাছে নেই, রোদ্দুরের কাছেই রয়ে গিয়েছে। আর কদিন পর তাদের HS এর রেজাল্ট আউট হবে। ভালো রেজাল্ট করলে রিজুদের বাড়ি একটা ডিনার পার্টি হওয়ার কথা ছিল। প্রমিলা আন্টি বলেছিলেন সেই সব কিছুই একেবারে অসম্ভব। আর মা, তার মা তো এখন অ্যাসাইলামের ঠান্ডা ঘরে ওষুধের ঘরে ঘুমোচ্ছে। সে জানতেও পারল না যে তার নীল বিজনেস ম্যানেজমেন্ট পড়তে US চলে যাচ্ছে। মায়ের মুখটা মনে পড়ে চোখের জল চলে এসেছিল সৌরনীলের। ঝরঝর করে কেঁদেছিল সে। রাতে বাকি সময়টুকু মায়ের ছবি আর নিজের গিটারটা আঁকড়ে ধরে বসেছিল। এক ফোঁটাও ঘুম আসেনি চোখে। সেই শুরু ঘুমের সঙ্গে ওর আড়ি হওয়ার। তারপর শুধু ছুটে চলা। ডেজির কাছে গেলে আদরে উষ্ণতায় চোখের পাতা ভারী হয়েছে কয়েকবার, কিন্তু ওইটুকুই। তখনই কোনো আর্জেন্ট ফোন কল বা খুব দরকারি কোনো মেসেজে ঘোরটা ভেঙে গেছে। ডেজিকে ছেড়ে ছুটে যেতে হয়েছে কাজে। এখনও তার মনের অশান্তি এক চুলও কমেনি। ভেবেছিল চেনা শহরের গন্ধে ফিরে হয়তো শান্তিটাও ফিরে পাবে, কিন্তু না, পারছে না। সৌরনীল পাগল হয়ে যেতে চায়, কিন্তু মাথার ভেতর সবকটা শিরায় জ্যামিতিক সংখ্যাগুলো স্পষ্ট হয়ে আছে। পাগল হওয়ার উপায় নেই তার। খোলা আকাশের নিচে ঠান্ডা হাওয়ায় দাঁড়ানোর দিন ফুরিয়ে গেছে। 4 দেওয়ালের মধ্যে বালিশে মাথা রেখে ঘুমে ডুব দেওয়ার শক্তিও তার নেই। তাহলে একটার পর একটা ওয়াইনের বটল খালি হচ্ছে, কিন্তু তবুও সৌরনীলের মনের অস্থিরতা কমছে না। মদ খেয়েও তার নেশা আর হচ্ছে না। অবশেষে ডেসপারেট হয়ে উঠল। ডেজির কোনো ছবি সে নিজের সঙ্গে রাখেনি। ধরে ধরে সে সব ডিলিট করেছে যেখানে যাচ্ছিল, কিন্তু এইবার সে দেওয়ালের দিকে তাকিয়ে ডেজির নাম করেই বলতে শুরু করলো, তুমি কেন চলে গেলে? সময় পেতে না এই অভিযোগে? আমি অত পেতাম না, আমি অত সময় পেতাম না। সময় জিনিসটাই তো হারিয়ে গিয়েছে, আর তুমিও হারিয়ে গেলে। আমি কি করবো? সুইসাইড করবো? তোটা সাহস আমার নেই, থাকলে অনেকদিন আগেই করতে পারতাম। তুমি তো চলে গেছো, তাহলে কেন এত মনে পড়ছে তোমার কথা? আমি কেন তোমায় ছেড়ে থাকতে পারছি না? কেন ভুলে যেতে পারছি না? তুমি জনকে খুব ভালোবাসো, তাই না? তুমি ওর সঙ্গে খুব ভালো আছো, তাই না? তো তোমার নামে কবিতা লিখতে পারে, এটাই তোমার কাছে খুব সুখ, তাই না? আমি জানি কিছু একটা লিখতে পারলে, কিছু একটা করতে পারলে সত্যি খুব ভালো লাগে। আমি কেন পারছি না? কেন পারছি না? কি করব আমি? আমি তো সবাই ছেড়ে চলে গেছে। সৌরনীলের আক্ষেপ আচ্ছন্ন করে একটা গন্ধ ভেসে উঠল ঘরে, অনেকটা ডেজির গায়ের গন্ধের মতো। সে যখন খুব কাছে আসতো, তার চুলের গন্ধ, গায়ে পারফিউমের স্মেল একাকার হয়ে যেত সৌরনীলের নিঃশ্বাসে। দুধের মতো সাদা নরম হাত দুটো দিয়ে যখন সে জড়িয়ে ধরে থাকতো সৌরনীলকে, তখন এমন গন্ধ ছড়াতো বাতাসে। শরীরী উষ্ণতা কি তবে টানছে সৌরনীলকে? মাতাল করে দেওয়া নেশা নেশা উষ্ণ গন্ধ পেলেই কি সৌরনীল আবার কবিতা লিখতে পারবে? আবার আগের মতো হয়ে উঠতে পারবে? ওর গিটারে কি আবার সুর উঠবে? কোথায় বোনটা? সৌরনীল বিদেশে থেকেছে বছরের পর বছর।
অবাধে মেলামেশা করেছে অনেক সুন্দরীর সাথে, কিন্তু এমন ইচ্ছে আগে কখনো ওর হয়নি যেটা এখন হচ্ছে। জল না পাওয়া টবের গাছটা যেমন তৃষ্ণার্ত হয়ে ওঠে বৃষ্টির একটা ফোঁটা পাওয়ার জন্য, ঠিক তেমনই হয়ে উঠেছে সৌরনীলের মন। ফোনটা আনলক করে একটা আননোন অ্যাপ ইনস্টল করলো সে। অ্যাপটা ওপেন হতেই মনটাও যেন দুলে উঠল সৌরনীলের। 5G স্পিডে সমস্ত প্রসেস সেট হলো। পুরো 10 মিনিট লাগলো পুরোপুরি ডিটেলিং সাবমিট করার পর অপশন লিস্ট শো করলো। তারপর স্ক্রিনের ভিতর একটার পর একটা ছবি। কিন্তু সৌরনীলের ভালো লাগছে না। বিরক্ত হয়ে অ্যাপটা থেকে বেরিয়ে আসছিল সৌরনীল, কিন্তু হঠাৎ কি মনে হতে আবার স্ক্রল করতে থাকে স্ক্রিনে। আবারও সরে সরে যায় আকর্ষণীয় শরীরগুলো। ঠিক এরই মধ্যে লিস্ট শেষ হওয়ার 2টো ফটোর আগে একটা মেয়ের মুখের কাছে এসে থেমে যায় সৌরনীল। এই মেয়েটার মধ্যে একটা অন্যরকম কিছু আছে মনে হয়। হ্যাঁ, এও সুন্দরী, কিন্তু তাতে মজেনি সৌরনীল। এর মোহময়ী চোখ দুটো বড় বড়, ঘন চোখের পাতার নিচে টলটলে দুটো চোখ। চোখ দুটো যেন কথা বলে। দেখে মনে হয় ঠোঁট ছেড়ে সব কথা গিয়ে বাসা বেঁধেছে ওর ওই দুটো চোখের মধ্যে। সিলেক্ট করে সৌরনীল, তারপর প্রয়োজন মতো আর সমস্ত ফর্মালিটি সেরে নেয়। কয়েক মিনিটের মধ্যে অল সেট হওয়ার পর ডান নোটিফিকেশন আসে ফোন স্ক্রিনে। সেদিন রাতে সৌরনীল জানলার শাসির বাইরে চোখ রাখে। বিদ্যুৎ চমকাচ্ছে, কালো আকাশটাকে ছিঁড়ে ফুঁড়ে ঝলসে উঠছে আগুন। ঠিক সৌরনীলের মনটা এখন যেমন জ্বলছে, অনেকটা সেই রকমই আগুন জ্বলছে আকাশের বুকে। বারবার সময় দেখছে সৌরনীল। তো দেরি হচ্ছে কেন? সার্ভিস তো যথেষ্ট ভালো, অ্যাপের রেটিং দেখছি 5 স্টার, তাহলে তো লেট হচ্ছে কেন? সৌরনীল জানলার সামনে থেকে সরে এসে টেবিলে বসল। ক্যাপ খুলে বটলটা কাত করে ভরে নিল গ্লাসের দেহ। চুমুক দিল তাতে মুড ফ্রেশ করার জন্য। এত দেরি হওয়ার কারণটা কি? রাত 10টা বেজে 10 মিনিট হয়ে গেছে, পুরো 10 মিনিট লেট। সৌরনীল ফোনের স্ক্রিনে আঙুল ছোঁয়ায়। এমন সময় কলিং বেলের আওয়াজ। উত্তেজনায় সৌরনীল টলতে টলতে এসে দরজাটা খুলে দিল। সামনে দাঁড়িয়ে সিলেক্ট করা সেই মেয়েটা। খোলা চুল, হাই হিল, একটা লেডি টি শার্ট আর জিন্সে সেজে এসেছে সে। কাঁধে একটা হালকা ভ্যানিটি ব্যাগ ঝোলানো বেবি পিঙ্ক কালারের। সাদা ড্রেসের সাথে লেগে আছে ব্যাগের গোলাপি রংটা। রং মেখেছে মেয়েটাও, কিন্তু সৌরনীল তাকে দেখে খুশি হলো না। মুখ ঘুরিয়ে ভিতরে দুপা চলে গেল। মেয়েটা পিছনে আসছে না বুঝতে পেরে আবার তার দিকে ঘুরল সে। ওয়াই ইউ স্ট্যান্ডিং? এখানে দাঁড়িয়ে থাকার জন্য নিশ্চয়ই তোমায় আমি এতগুলো টাকা দিয়ে হায়ার করিনি। দরজায় দাঁড়িয়ে না থেকে ভেতরে এসো। মেয়েটা কোনো কথা বলল না, শুধু গাঢ় করে টানা লাইনারের ভিতর থেকে ভাষা ভাষা চোখ দুটো দিয়ে আজকের ক্লায়েন্টকে সে জরিপ করছে বারবার। দরজাটা খোলার পর লোকটাকে দেখেই ধস নেমেছে ওর মনে, কিন্তু ফিরে যাওয়ার তো উপায় নেই। কোনোভাবে যদি মিশন আনসাকসেসফুল হয় তাহলে একটা হিউজ অ্যামাউন্ট পাওয়ার বদলে উল্টে পে করতে হবে ওকে, আর সেটা করার সামর্থ্য ওর নেই। তাই মূর্তির মতো দাঁড়িয়েছিল, কিন্তু দাঁড়িয়ে থাকারও উপায় নেই, কারণ সময় চলে যাচ্ছে। দাম দিয়ে কেনা সময়ের এক কণাও নষ্ট করতে চায় না কেউ। উসুল করে নিতে চায় সবটুকু খরচ। কোঅপারেট করতে হবে তাকেও, সে জানে, কিন্তু হোয়াট হ্যাপেন? আর ইউ ডাম? পুতুলের মতো দাঁড়িয়ে আছো যে? তোমাদের তো কিছু বলে দেওয়ার কথা নয়, তোমরা তো এক্সপার্ট। তাহলে সময় নষ্ট করছো কেন? নিজের কাজ আরম্ভ করো। মেয়েটা নিজের কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রাখলো টেবিলের উপর। ব্যাগ থেকে বের করলো রুমাল। কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘামটা মুছে আবার রুমালটা টেবিলে রাখলো। এইদিকে সৌরনীল 2টো গ্লাসে ওয়াইন ঢালতে শুরু করেছে। 2টো গ্লাস 2 হাতে নিয়ে মেয়েটার কাছে এগিয়ে এলো। টেক দিস। আমি ড্রিঙ্ক করি না। তোমার মতো মেয়েরা আবার ড্রিঙ্ক করে না? আই ডোন্ট কেয়ার, হোয়াটএভার। বলে তাকে অগ্রাহ্য ভরে গ্লাসটা টেবিলে বসিয়ে দিল। নিজের গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে একটা সিগারেট ধরালো। মেয়েটির দিকে তাকিয়ে মেয়েটিকেও সিগারেট অফার করলো। সে মাথা নেড়ে না বলল। সৌরনীলের কি মনে হতে সে হঠাৎ করে মেয়েটিকে একটা অড প্রশ্ন করে বসল। তোমার বাড়ি কোথায়? বলতে পারবো না আপনাকে। ইটস
ইটস এগেইনস্ট দ্য রুলস। এগেইনস্ট দ্য রুল? তাই? তুমি 10 মিনিট লেট করেছো, এটা রীতিবিরুদ্ধ নয়? তুমি জানো নিশ্চয়ই এর জন্য আমি তোমার রেটিং কমিয়ে দিতে পারি। হ্যাঁ জানি, আমি ইচ্ছে করে লেট করিনি, রাস্তায় জ্যাম ছিল তাই 10 মিনিট লেট হয়ে গেছে। বাহ, তাহলে তুমি কথা বলতেও পারো আর ভালো মতো ঝগড়াও করতে পারো। এতক্ষণ তো ভাবছিলাম তুমি কথা বলতে পারো না কোথায়। তো আর কি পারো? কতদিন এসেছো এই প্রফেশনে? কটা ক্লায়েন্ট অ্যাটেন্ড করেছো? সরি স্যার, এটা আমি আপনাকে বলতে বাধ্য নই। ও আই সি। তাহলে আমার বিষয়টাই বুঝে নিই এবার। না প্লিজ স্টার্ট। তোমায় এন্টারটেইন করার জন্য আনা হয়েছে, তাহলে সেটাই করো। শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ঠান্ডা আবহাওয়া এক্সপেন্সিভ ওয়াইনের গন্ধে ভারী হয়ে আছে। জানলা দরজায় ঘন নীল রঙের ভারী পর্দা ঝুলছে। মেয়েটা নিজের কাজে হাত লাগালো এবার, যদিও হাতটা তার একটু স্লোই চলছে। পায়ে পায়ে এগিয়ে এলো সৌরনীলের কাছে, অনেকটা কাছে। এতটা কাছে ডেইজি আসতো না। তার গায়ে একটা কফি পাতার মতো গন্ধ ছিল। সৌরনীলের সমস্ত টায়ার্ডনেস শুষে নিত সেই গন্ধটা। কিন্তু এই মেয়েটা এত কাছে সরে এসেছে যে নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সৌরনীল। মুখে কোনো কথা নেই, তার নিঃশ্বাসটাও পড়ছে না যেন স্বাভাবিক গতিতে। সৌরনীল কি বলবে বুঝতে পারছে না। তার কি ভালো লাগছে নাকি খারাপ বুঝতে পারছে না সে। মেয়েটার নাম নোটিফিকেশনে ছিল, কি যেন নাম। এই, হোয়াট ইজ ইওর নেম? মাহি। বলেই মাহি সৌরনীলের শার্টের বোতাম খুলতে শুরু করলো। সৌরনীল শিউরে শিউরে উঠছে ওই হাতের ছোঁয়াটায়। তার বডি টেম্পারেচার যথেষ্ট হিট, আর এই মেয়েটার হাতের আঙুলগুলো যেন বরফের টুকরো। এত ঠান্ডা কেন? মেয়েটা কি নার্ভাস? না, এমন তো হওয়ার কথা নয়। প্রতিদিন ওরা ঘন্টায় ঘন্টায় ক্লায়েন্ট মিট করছে, তাদের আবার নার্ভাসনেস। ড্যাম ইট! সৌরনীল কোঅপারেট করছে। খুব চড়া পারফিউম মেখেছে মেয়েটা, ঠিক চড়া মেকআপের মতোই। তার খোলা চুলগুলো উড়ছে, আর সৌরনীলের সারা শরীরে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে বারবার, কিন্তু ঠিক ভালো লাগছে না। মাহি এবার আরেকটু সাবলীল হলো, কিন্তু ও এনজয় করছে না ব্যাপারটা। সকালে মনে হয়েছিল একটা মেয়ের শরীরের গন্ধ পেলে ওর এই লোনলিনেসটা কেটে যাবে, ওর এই ফর নাথিং ডিপ্রেশনটা চলে যাবে, খুব ভালো লাগবে, হয়তো শান্তি পাবে ও। কিন্তু তা তো হচ্ছে না। মাহি এবার নিজের মুখটা এগিয়ে আনলো সৌরনীলের মুখের কাছে। খুব কাছাকাছি চারটে চোখ। মেয়েটার দুটো চোখ সৌরনীলের চোখের ভিতর হারিয়ে গেছে। প্রফেশনের খাতিরে এমন অনেক বিছানায় অনেকের চোখে চোখ রাখতে হয়েছে ওকে, প্রতিদিন রাখতে হয়। কিন্তু আজকের এই দেখাটা সেই দেখার মতো নয়। দেখাটা যদি না হতো তাহলেই ভালো হতো মনে হলো মাহির। ফ্ল্যাটে ঢোকার আগেই নেমপ্লেটে নামটা দেখেছে ও। একটু অস্বস্তি হয়েছিল নামটা দেখে। তারপর ভেবেছিল টেলিপ্যাথি সবসময় হয় না, ওসব সিনেমাতেই ভালো লাগে। কিন্তু দরজাটা খোলার পর মানুষটাকে দেখে 440 ভোল্ট ঝটকা লেগে স্ট্যাচু হয়ে গিয়েছিল। হ্যাঁ, বয়স বেড়েছে, ওজনটাও। হ্যান্ডসাম, টল, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। বিহেভিয়ার রাফ অবশ্য হয়েছে অনেক, এতটা আগে ছিল না। কিন্তু তাকানো, হাঁটার ধরন আগের মতোই আছে। ও ভেবেছিল ওকে ওই মানুষটা চিনে ফেলল না তো, কিন্তু না। কিছুক্ষণ পর বুঝতে পারেনি। সৌরনীলের খুব কাছে একটা সুন্দরী মুখ, ফোলা ফোলা গাল, পাতলা ঠোঁট আর বড় বড় চোখ। কিন্তু মাহি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। রেটিং যদি খারাপ আসে তাহলে বিপদটা হবে ওর। না না না, ঠোঁটের উপর ঠোঁট রেখে সৌরনীলকে স্যাটিসফাই করতে গেল। নরম পাতলা ঠোঁট দুটো সৌরনীলের গরম ঠোঁটে রাখলো মাহি। সরে যাও, সরে যাও, আমি সহ্য করতে পারছি না, সরে যাও। ভারী একটা শব্দ হলো বদ্ধ ঘরটার ভিতর। সৌরনীলের বলিষ্ঠ হাত দুটো মোমের পুতুলের মতো মাহির শরীরটা 2.5 ফিট উপর থেকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিয়েছে। পাশে থাকা কাঁচের বেডসাইড টেবিলটা দুলে তার উপর থেকে একটা গ্লাস পড়ে গেছে মাটিতে। মেয়েটা লেগেছে নিশ্চয়ই, কিন্তু সেদিকে সৌরনীলের ভ্রুক্ষেপ নেই। সে তখন ভয়ানক গালমন্দ শুরু করেছে। শুধু এইটুকুই? আর কিছু জানো না, আর কিছু পারো না? তোমাদের মন বলে কি কিছু নেই? শুধু শরীরটাই আছে।
আমি তো একটু শান্তি চেয়েছি, শুধু একটু শান্তি, সেটা দিতে পারো না। মাহি নিজেই উঠে পড়ে। কপালের একপাশে চোট লেগেছে তার, ব্যথা করছে। কিন্তু তখন ব্যথা বুঝতে পারার থেকেও বড় চিন্তা এসে গেছে তার মাথায়। ক্লায়েন্ট স্যাটিসফাইড হচ্ছে না, সে যদি এখন কমপ্লেন করে। দেখুন, আমাদের মন তো কেউ চেনে না, শরীরটাই চেনে। আপনিও তো সেটাই চেনেছেন। প্লিজ আমার রেটিংটা খারাপ করে দেবেন না, খুব ক্ষতি হয়ে যাবে আমার। সৌরনীল একটু নরম হয়। মেয়েটার গলাটা কানের মধ্যে বাজছে। সে বলে, যাও ফ্রেশ হয়ে এসো। আমি তোমার মুখে এত রং আর এই অসহ্যকর পারফিউমের গন্ধটা নিতে পারছি না, প্লিজ এসব ধুয়ে এসো। মাহি বেরিয়ে আসে ঘর থেকে। ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়ায়। দু হাতে ঘষে ঘষে তুলে ফেলে সব রং। অনেকক্ষণ ধরে স্নান করে, যাতে ওর চড়া পারফিউমের গন্ধটা মরে যায় গা থেকে। জলের নিচে দাঁড়িয়ে চোখের জল ঝরিয়ে নেয় খানিকটা। কপালের কোণটা কেটে গেছে কাঁচের টেবিলের কোনায় লেগে। রক্ত বেরোচ্ছে নাকি? আয়নায় একবার দেখে মাহি, না সেরকম কিছু নয়। তারপর র্যাকে থাকা একটা ড্রেস পরে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। সৌরনীল তখন একটা সিগারেট ধরিয়ে ছাই ছাড়ছে। প্লিজ ডোন্ট মাইন্ড, আপনার টি শার্টটা পরলাম, কারণ আমার কাছে তো আর কোনো চেঞ্জ নেই, তাই। খোলা ভিজে চুল কাঁধের দুপাশে ছড়িয়ে আছে। তার পোশাক পরা মাহিকে দেখে সৌরনীল চোখ সরাতে পারছে না। বলে ফেলল, এই তো কত সুন্দর দেখাচ্ছে তোমায়। কেন যে অত রং মেখেছিলে? কি মনে করো রং মাখলেই ভালো দেখাবে? সাধারণের থেকে কি বেশি সুন্দর আর কিছু হয়? তোমার চোখ দুটো খুব সুন্দর, তোমার গলাটাও। তুমি গান জানো? হ্যাঁ জানি। একটু শোনাও তো। इश्क की कतार में न भागी यूं बेकार में जरा संभल के चलो मेरे जान। ও স্টপ স্টপ প্লিজ প্লিজ। আচ্ছা তোমার মধ্যে কি একটুও মাটি নেই, একটুও সবুজ নেই? এত কৃত্রিমতা আমার দরকার নেই। একটা এমন গান শোনাও না যে গানটা শুনলে একটু ঘুম পাবে। যেন আমি না অনেকদিন ঘুমোইনি, অনেকগুলো বছর ধরে জেগে আছি আমি। মাঝখানে ঘুমানোর ভান করেছি, কিন্তু সত্যিকারের ঘুমোতে পারিনি। ঘুম আসে না সব সময়, শুধু ব্যস্ত আর ব্যস্ত। একটা মেশিনের মতো সবার চাহিদা পূরণ করেছি আমি। যাকে ভালোবেসেছিলাম সেও আমায় ঘুম পাড়াতে পারেনি, আমায় ছেড়ে চলে গেছে। আমিও সব ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়ে ছুটে এসেছি এখানে একটু শান্তির আশায়, একটু ঘুমোবো বলে। কিন্তু এখানেও ঘুম নেই। আগে তবু কাজ ছিল, এখন তো কাজও নেই। রাতের পর রাত না ঘুমিয়ে আমার চোখের পাতা শুকিয়ে গেছে। একটু একটু শান্তিতে ঘুমোতে চাই আমি। তুমি আমায় ঘুম পাড়িয়ে দিতে পারো? আপনি এক্স্যাক্টলি কি চাইছেন আমাকে ক্লিয়ারলি বলবেন একটু? তোমার শরীরটা চাইছি না, আর যাই হোক। তাহলে একটু শান্তি। ওটা তো আপনার ডিটেলিংয়ে লেখা ছিল না। আচ্ছা তোমরা কি কোনোদিন সহজ মানুষ ছিলে না? তোমরা কি জন্ম থেকে মেশিন? কোনো অনুভূতির দাম নেই না তোমাদের কাছে? যে আমায় ছেড়ে চলে গেছে সে আমাকে গান শোনাতো, আমি তার গান শুনতে শুনতে চোখ বুজে ঘুমিয়ে পড়তাম। যতদিন মা ছিল মায়ের কোলে মাথা রেখে গান শুনে ঘুমিয়েছি। আমি খুব শান্তি পেতাম তখন। ওইরকম শান্তি তুমি দিতে পারো? একটা ওরকম গান গেয়ে আমাকে শোনাতে পারো? দেখো আজকের জন্য তোমাকে আমি অনেক টাকা দিয়ে কিনেছি। এই মুহূর্তে আমার সব রকম দাবি পূরণ করতে তুমি বাধ্য। তো এটাই আমার দাবি, আমাকে একটা গান শোনো, একটু ঘুম পাড়িয়ে দাও। সরি, আমি ওরকম গান গাইতে পারি না। ওকে, নাও লিভ। টেনশন করার কিছু নেই, আমি তোমার রেটিং ঠিকঠাক দিয়ে দেবো, আর এশিওর করছি তোমায় রিফান্ড দিতে হবে না। এবার তুমি আসতে পারো। ঠিক যেভাবে চোখে চোখ রেখে শান্তি চেয়েছিল সেভাবেই বিদায় জানানো তাকে। মাহির চোখের কোণটা যেন চিকচিক করে উঠল কথাগুলো শুনে। সৌরনীল চোখ নামিয়ে নিল সেই চোখ থেকে। বেডরুমের দরজাটা খুলে বলল, যাও। মাহি কিন্তু গেল না। বিছানার পাশে একদিকে তাকিয়ে বলল, আপনি আর গান করেন না? কি কি বলতে চাইছো তুমি? বলছি গান বাজনা কি একেবারেই ছেড়ে দিয়েছেন? আমি ছাড়িনি, আমি ছাড়িনি। ওরা আমায় ছেড়ে চলে গেছে, একা করে দিয়ে গেছে আমায়। একবার চেষ্টা করে দেখুন না। বলেই মাহি বিছানার পাশে থাকা শোকেসের মাথা থেকে তুলে আনলো জিনিসটা। সৌরনীলের হাতে তুলে দিয়ে বলল, একবার চেষ্টা করুন, ঠিক পারবেন। না না, পারি না, আমি পারি না।
তুমি কেন আমার জিনিসে হাত দিচ্ছ? এই গিটারটা আমার ফার্স্ট লাভ। কত রাত আমি একে কোলে নিয়ে কেঁদেছি তুমি জানো। এখন অভিমান করেছে তাই কথা বলে না, কিন্তু তাই বলে তোমার সাহস হয় কি করে যে ওকে তুমি ছুঁলে? একটা গান করুন। বলছি না আমি ভুলে গেছি, আমার কথা মনে নেই। মাহি নিজের ব্যাগটা টেবিল থেকে তুলে আনে, চেন খুলে ভিতরে হাত চালিয়ে কি যেন একটা বের করে আনে বাইরে। কুঁচকে যাওয়া একটা হলদেটে কাগজের টুকরো। সাবধানে ভাঁজ খুলে মেলে ধরে সৌরনীলেরই চোখের সামনে। কি এটা? পড়ে দেখুন। সৌরনীল পড়ে। 2 লাইন পড়ে যেন তার মাথার ভিতর যন্ত্রণা শুরু হয়। সে আর্তনাদ করে ওঠে। এটা এটা তুমি কোথায় পেলে? ছিল আমার কাছে। এটা তো আমার লেখা গান, আমার লেখা গানের কথা তোমার কাছে কি করে? তুমি কে? আপনার হায়ার করা একজন কল গার্ল। আবারও মেয়েটার চোখে জল চিকচিকিয়ে ওঠে। বসে পড়ে মাহি। সৌরনীলও গিটারটা নিয়ে বসে পড়ে। স্মৃতির পর্দা দুলে দুলে উঠছে যেন ওই জলের ঝাপটা লেগে। ঠিক এই রকমই কথা ভিড় করে থাকা বড় বড় চোখের পাতা ঘেরা সজল দুটো চোখ সে একদিন যেন রোজ দেখতে পেত। মুখের কথা কম শুনেও চোখের কথা সে অনেক শুনেছে এক সময়। আসলে আমাদের জীবনের স্তরে স্তরে এমন অনেক অনুভূতি, এমন অনেক উপস্থিতি আছে বা থাকে যাদের আমরা সেভাবে যত্ন করি না, তাদের যেভাবে যত্ন করার দরকার। অনেক নাম হারিয়ে যায়, আবার অনেক নাম অযত্নেও বেঁচে থাকে অন্তরে। তেমনই কোনো একটা সত্তা কি গোপনে বাসা বেঁধেছিল সৌরনীলের মধ্যে, ও জানতেও পারেনি। আর সেই গোপন ছায়াটাই কি এখন সত্যি হয়ে ওর সামনে দাঁড়িয়ে? সব এলোমেলো হয়ে যাচ্ছে সৌরনীলের। অনেক কথাই সে ভুলে গেছে, ইচ্ছে করে ভুলে গেছে সে অনেক কিছু। শহর ছেড়ে চলে যাওয়ার রাতটা মুছে ফেলেছে মন থেকে। একটা 18 বছরের ছেলের হাত পা বাঁধা ছিল তখন প্রবল একটা ব্যক্তিত্বের কাছে। সে যত বড় হয়েছে ততই ফেলে আসা অক্ষমতার কথা একটু একটু করে ভুলে গেছে রোজ। সে অভিজ্ঞতায় ভালো মন্দ সঠিক বেঠিক সব রকমই ছিল। যন্ত্রের মতো চলেছে সে এতদিন, অবশেষে থেমেছে। কিন্তু ততদিনে সে নিঃস্ব। যা ভুলতে চেয়েছে তার সঙ্গে এমন অনেক কিছুই ভুলে গেছে যা সে ভুলতে চায়নি কখনো। যেমন কবিতা ছেড়ে গেছে তাকে, গিটারটা চুপ করে গেছে, গলায় আর গান আসে না চোখের পাতায় ঘুমের মতো। শুধু ভেঙেছে আর জুড়েছে, কিন্তু শান্তি পায়নি। আর অবশেষে কিনতে চেয়েছে শান্তি একটা রাতের মতো। মেয়েটা কাঁদছে, চোখের জল গড়িয়ে পড়ে বুক ভাসিয়ে দিচ্ছে তার। মেয়েটা নিশ্চুপে কাঁদছে। তুমি কাঁদছো কেন? হ্যাঁ, প্লিজ প্লিজ ডোন্ট ক্রাই। নীলা, তুমি তুমি এমন হয়ে গেলে কেন? তুমি কি মোহর? মোহর নামটা ভুলে যাওনি দেখছি। সেই যে মেয়েটা তোমায় একটা প্রেমপত্র লিখে দিয়েছিল, তুমি বিরক্ত হয়েছিলে, খুব রেগে গিয়েছিলে একদিন। হ্যাঁ, সেই মেয়েটাই আমি। বাট তুমি, মানে তুই রিজুর বোন? তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আমি সত্যি বলছি, চিঠিটা সেদিন আমি লিখিনি। তুই এখানে এলি কেন? তুমি কেন এসেছো? আমার সব শেষ হয়ে গেছে। আমারও। রিজুরা কেমন আছে? দাদা ভাই ব্যাঙ্গালোরে সেটেলড। মেমেদির বিয়ে হয়ে গেছে। জেঠিমা? আর নেই। জেঠুর ক্যান্সার, ভাইটাল স্টেজ, রেগুলার কেমো চলে। মেমেদি ওর বরের সাথে অস্ট্রেলিয়ায় আছে। দাদা ভাই আর মেমেদি জেঠুর সব প্রপার্টি নিজেদের মতো করে বুঝে নিয়েছে। জেঠুকে কেউ নেয়নি, কারণ জেঠু আমায় ছাড়তে চায়নি। আমরা এখন একটা বাড়িতে পিজি থাকি। খুব টাকার দরকার, অনেক অনেক টাকার দরকার। আমি চেষ্টা করেছিলাম কিছু করতে, কিন্তু পারিনি। তাই ফাইনালি ডুকরে কেঁদে ওঠে মেয়েটা। সৌরনীল সান্ত্বনা দেয় না, চুপ করে ওকে কাঁদতে দেখে শুধু। অনেকক্ষণ পরে একটা প্রশ্ন করে, তুই কি আমায় ভালোবাসতিস তখন? মিস মাহিকে নয়, আমি মোহরকে জিজ্ঞেস করছি।
মোহর মরে গেছে নীলদা। সৌরনীলের চোখে ভেসে উঠল 15 বছর আগের একটা সন্ধে। নির্জন রাস্তায় লাইট পোস্টের আলোয় লং স্কার্ট পরা 2 বিনুনি ঝোলানো একটা ক্লাস 9-এ পড়া কিশোরী মেয়ে এগিয়ে এসেছিল ওর কাছে। মুখে লজ্জা আর ভয়, ঠোঁটের কোণে এক টুকরো হাসিও ছিল, সেটার মানেও জানে না। আর ছিল 2 চোখে রাশি রাশি কথা। আর আজ দেখছে আর একজনকে। যখন প্রথম দেখেছিল চড়া মেকআপ, উগ্র পোশাক, পুরোপুরি অন্য আদলে। পারফিউমের কড়া গন্ধটা এখন হালকা হয়েছে একটু। অনেক বদলে গেছে মেয়েটা, কিন্তু এক ফোঁটাও বদলের ছাপ পড়েনি তার সেই চোখ দুটোর ভাষায়। এখনো জল পড়ছে সেই চোখ দুটো থেকে। সৌরনীল চোখের কোলের জল মুছে দেয় হাত বাড়িয়ে। মোহর সামলে নেয় নিজেকে, একটু সরে যায় সে, বলে, আমি তাহলে আসি। তোমার সঙ্গে এখানে এভাবে দেখা হলো, ভালো লাগলো। গান শুনবি বললি যে, আমার গানের লিরিক তোর কাছে যত্ন করে রেখেছিস এতদিন, তোকে গান না শোনালে হবে? বস, একটু চেষ্টা করি। বহুদিন না বাজা বোবা গিটারের তারে আঙুল ছোঁয়ায় সৌরনীল। অভিমান ভুলে সবে তারে সুরের জন্ম হচ্ছে। এমন সময় অন্ধকার হয়ে গেল ঘরটা। লোডশেডিং। মোহর উঠে গিয়ে ব্যালকনির দরজাটা খুলে দিল। বাইরে এর মধ্যে কখন যে বৃষ্টি শুরু হয়েছে বুঝতেই পারেনি ওরা। 11 তলার উপর থেকে গভীর রাতে শহরটাকে বৃষ্টিতে স্নান করতে দেখছে মোহর। মেঘ ডাকছে না, নিঃশব্দে বিদ্যুৎ চমকাচ্ছে বারবার। সৌরনীল উঠে এলো খোলা দরজাটার কাছে। মোহর রেলিংয়ের কিনারে দাঁড়িয়ে। বৃষ্টির ছাঁট এসে লাগছে মুখে, কাঁদছে সে। চোখের নোনা জলের উষ্ণতা শীতল হয়ে যাচ্ছে বৃষ্টির আদরে। অনেকদিন না গাওয়ার জন্য গলাটা একটু ভারী হয়ে গেছে। ভুলে যাওয়া লিরিক্স এক ঝলক দেখে কথাগুলো গেঁথে গেছে ওর মাথার মধ্যে। বৃষ্টিকে সাক্ষী রেখে মোহরের পিছনে দাঁড়িয়ে সেই গানটা গাইতে শুরু করলো। আমার বৃষ্টির আবদারে মেঘলা রঙে আঁকা টুকরো গান, তোমার জানালার পর্দারা হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান। আমার বৃষ্টির আবদারে মেঘলা রঙে আঁকা টুকরো গান, তোমার জানালার পর্দারা হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান। পাড়ার ঘরে ঘরে না বলে চুপিসারে নেমেছে ভালো লাগা মরশুম। বালিশে গাল ছুঁয়ে সোহাগে চোখ ধুয়ে সেজেছে মায়া রাত নিঝুম। জোনাকিরা যেন কথা বলে, কবিতা পার ভাঙে মন জান। তোমার জানালার পর্দারা হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান। আমার বৃষ্টির আবদারে মেঘলা রঙে আঁকা টুকরো গান, তোমার জানালার পর্দারা হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান। দেওয়ালে জল্পনা, খেয়ালি কল্পনা, রাতের গল্পের ছায়া বনে আবেগে মাখামাখি আমিও তুলে রাখি কখনো রূপ কথা মনে। দেয়ালে জল্পনা, খেয়ালি কল্পনা, রাতের গল্পের ছায়া বনে আবেগে মাখামাখি আমিও তুলে রাখি কখনো রূপ কথা মনে। চাঁদের দেশ আরো কত দূরে, চাদরে পুষে রাখি ইচ্ছে জান। তোমার জানালার পর্দারা হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান। আমার বৃষ্টির আবদারে মেঘলা রঙে আঁকা টুকরো গান, তোমার জানালার পর্দারা হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান। হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান, হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান। মোহর ঘুরে তাকালো। বৃষ্টির জল তার শরীর ভিজিয়ে দিয়েছে। ভেজা শরীরে সৌরনীলের গান শুনছে সে। ভালোবাসা,
এই শব্দটা হারিয়ে গেছে দুজনেরই জীবন থেকে। সৌরনীলের কথা মোহর শুনেছে, কিন্তু মোহরের কথা শোনায়নি ওকে। জীবনের প্রপোজ সেও পেয়েছে কয়েকবার, কিন্তু সেগুলো প্রেম ছিল না। তখন বোঝেনি, এখন বোঝে। মোহর একবারই প্রেমে পড়েছিল 15 বছর আগে। যার প্রেমে পড়েছিল সেই এখন তার সামনে দাঁড়িয়ে। এক রাতের মধ্যে শহর ছেড়ে কোথায় যে চলে গিয়েছিল সৌরনীল মুখার্জি, কেউ জানতো না তার কথা। এখন মোহর জানতে পেরেছে, কিন্তু মানুষটাকে পায়নি কখনোই। তবুও তার মনে কোনো আক্ষেপ ছিল না। এই ডার্ক প্রফেশনে আসার সময়ও আক্ষেপ করেনি ও। বুঝেছে পরিস্থিতির চাপে অনেক কিছুই করতে হবে তাকে। পাশে কোনো সঙ্গী পাবে না কখনো। তবুও সে নিঃস্ব নয়, তার সঙ্গে আছে কিশোরী বয়সের একটা অভিজ্ঞান। কিছুক্ষণ আগে সেটাই সৌরনীলের হাতে তুলে দিয়েছে, ওই বৃষ্টির আবদারের গানের কথা লেখা কাগজটা। ওই কাগজটা একদিন ওর এগেনস্টে একটা বড় প্রমাণ হিসেবে ব্যবহার করেছিল মিমি। শুভময় বাড়ি ফিরতেই প্রমীলা মোহরের কান ধরে জেঠুর সামনে এনেছিলেন। মোহর কাঁদতে কাঁদতে বলেছিল সে কিছু করেনি। মিমি চিঠিটা লিখে দিয়েছিল তাকে, দিতে বলেছিল সৌরনীলকে। মিমি কথাটা অস্বীকার করেছে, বলেছে সে এইসবের কিছুই জানে না। শুভময় হাতের লেখা দেখতে চেয়েছিলেন, কিন্তু রিজু বলেছিল তার আর কোনো দরকার নেই, কারণ ততক্ষণে মিমি মোহরের একটা পুরনো খাতার ভেতর থেকে গানের লিরিক লেখা কাগজটা দাদাভাইকে দেখিয়ে দিয়েছে। রিজু কাগজটা ছিঁড়ে ফেলেনি, সেটা মোহরের ভাগ্য। খুব মার খেয়েছিল সেই দিনও। শুভময়ও একটা চড় মেরেছিলেন সেই দিন, পড়াশোনা না করে পাকামি করার দোষে। তারপর সবটাই ইতিহাস। অনেক কাটা ছেঁড়া হয়েছে জীবনে। সময় কেটে গেছে, পেরিয়ে গেছে 15টা বছর, কিন্তু সেই কাগজটা একগুচ্ছ অক্ষর নিয়ে প্রেমের অভিজ্ঞান হয়ে থেকে গেছে মোহরের সাথে। মোহর এক মুহূর্তের জন্য জিনিসটা কাটছাড়া করেনি। ক্লায়েন্ট মিট করতে যাওয়ার সময়তেও ওটা ওর সঙ্গে থাকে। একদিন যে ও অন্যরকম কিছু ছিল সেটা সাক্ষী ওই কাগজটা। ওটা একটা অক্সিজেন মোহরের দম বন্ধ করা জীবনে। গান থেমে গেছে সৌরনীলে, বৃষ্টি তখনও থামেনি। গিটারটা দরজার পাশে ঘরের ভিতর রেখে বাইরে বেরিয়ে এলো সৌরনীল। মোহরের কাছে এসে দাঁড়ালো, মুখে কোনো কথা নেই। সময় কাটছে শুধু, ভিজে যাচ্ছে সৌরনীল। হঠাৎ কোথাও একটা বাজ পড়ল। অজান্তেই মোহর একটু কেঁপে উঠল আওয়াজে। সৌরনীল হাত বাড়িয়ে ওর একটা হাত ধরল। ছোঁয়াতে চমকে উঠল মোহর, সামলে নিয়ে বলল, এবার আমি তাহলে আসি নীলদা? না, তোকে যেতে দেব না, তুই আমার কাছে থাকবি। তুমি তুমি কি বলছো এসব? মোহর, আমি তোকে কোনোদিন তেমন চোখে দেখিনি যেমন চোখে তুই আমায় দেখেছিলি। তুই আমায় ভালোবাসতিস, হয়তো এখনো বাসিস, আমি বুঝতে পেরেছি। আমার গানটা এত যত্ন করে বাঁচিয়ে রেখেছিস তুই। ভালোবাসা ছাড়া এমন হয় না। সেই দাবি থেকেই বলছি, তুই আমার কাছেই থাক। মোহর কোনো উত্তর দিচ্ছে না, শুধু বাঁধ ভাঙা কান্না কাঁদছে। কথা যেন হারিয়ে গেছে তার। বৃষ্টির আওয়াজ ছাপিয়ে তার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সৌরনীল বলল, তুই কাছে থাকলে আমি আবার কবিতা লিখতে পারবো। আমার গিটারটা আবারও বাজবে, আমি গান লিখবো, আবার গান গাইবো। অনেকদিন পর আমি আবার জীবন ছুঁতে পারছি। তুই আমায় বাঁচিয়ে দিয়েছিস। আমি মরেছিলাম এতদিন। মোহর, প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, ফর গডস সেক, তুই আমায় ছেড়ে যাস না। আমার আগের আমিটার সাক্ষী তুই, তোকে আমি হারাতে চাই না। বল বল, যাবি না? বল। মোহরের কান্নার বেগ আরো বাড়ল। পায়ের নিচে জল, দুটো শরীর জলে ভেজা। সৌরনীল হাত ধরে বসিয়ে দিল মোহরকে। মোহর কাঁদছে, কাঁদুক। অনেক আঘাতের মেঘ জমে আছে তার মনে। মেঘ গলে বৃষ্টি হয়ে যাক, কাঁদুক মেয়েটা। সৌরনীল বাধা দিল না, কাছে সরে এলো শুধু। মোহর নিজের দুটো হাঁটুর ওপর হাত রেখে মুখ গুঁজে কাঁদছে। নিঃশব্দে ওর মুখটা তুলে
হাত সরিয়ে মোহরের কোলটা পেতে দিল সৌরনীল। তারপর জলের উপরই সোজা হয়ে শুয়ে পড়ল সে, মাথা রাখল মোহরের কোলে। ওর একটা হাত নিজের হাতে তুলে নিয়ে বলল, আমার চোখের পাতা দুটো ভারী হয়ে আসছে মোহর, আমি একটু ঘুম পাড়িয়ে দে প্লিজ, প্লিজ আমার মাথায় একটু হাত বুলিয়ে দে, একটু শান্তিতে ঘুমোতে চাই আমি, আমায় ঘুম পাড়িয়ে দে। এক হাত সৌরনীলের মাথায় আর এক হাত তার বুকে। হাত বোলাতে বোলাতে মোহর চোখ বন্ধ করল। চোখ বুজেছে সৌরনীল। এদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। ঠান্ডা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে সোদা সোদা গন্ধ মাখা একটাই গান। পাড়ার ঘরে ঘরে না বলে চুপিসারে নেমেছে ভালো লাগা মরশুম, বালিশে গাল ছুঁয়ে সোহাগে চোখ ধুয়ে সেজেছে মায়া রাত নিঝুম। জোনাকিরা যেন কথা বলে, কবিতা পার ভাঙে মন জান, তোমার জানালার পর্দারা হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান, আমার বৃষ্টির আবদারে। রাত শেষ হয়ে আসছে আর সেই সঙ্গে গাঢ় হতে শুরু হচ্ছে সৌরনীলের ঘুমের পর্ব। অনেকদিন পর নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারল সে। আসলে তার দরকার ছিল এমনই একটা অন্ধকার বৃষ্টি ঝরা রাত, আর এমন একটা নিশ্চিন্ত আশ্রয়। এমন আশ্রয় হয়তো আমাদের মধ্যেও অনেকেরই দরকার পড়ে অনেক সময়, যখন মনে হয় জীবনের সব পরিচয়, সব হার জিত পিছনে ফেলে রেখে এমন কারোর কোলে মাথা রেখে বলি, ঘুম পাড়িয়ে দাও। দেয়ালে জল্পনা, খেয়ালি কল্পনা, রাতের গল্পের ছায়া বনে, আবেগে মাখামাখি আমিও তুলে রাখি কখনো রূপকথা মনে। চাঁদের দেশ আরো কত দূরে, চাদরে পুষে রাখি ইচ্ছে জান, তোমার জানালার পর্দারা হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান, আমার বৃষ্টির আবদারে মেঘলা রঙে আঁকা টুকরো গান, তোমার জানালার পর্দারা হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান, হাওয়ায় উড়িয়েছে নীল উড়ান, হাওয়ায় উড়িয়েছে নীল